হতে পারত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম জয়, হতে পারত আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের উইনিং মোমেন্টাম ধরে রাখা, হতে পারত কিছু ইয়াং প্লেয়ারদের সাকসেসফুল লঞ্চিং প্যাড, হতে পারত অনেক কিছুই। তবে শেষ পর্যন্ত হতাশাই এনে দিল বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের এই রোমাঞ্চকর টেস্ট সিরিজটা। বাঘের আড্ডার আজকের পডকাস্টে সে আলোচনা নিয়ে আসছি আমি রাকিবুল হক এবং আমার সাথে রয়েছে আনাফ জারিফ রহমান। তো খেলা নিয়ে কিছু বলার আগেই জারিফ ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাই, বাংলাদেশের যেই ইনিশিয়াল 18 জনের স্কোয়াড ঘোষণা করা হলো এই টেস্ট সিরিজের জন্য ইনিশিয়ালি প্রথম ম্যাচের আগে, সেটা নিয়ে তোমার কি ধারণা? আসলে সত্যি বলতে 18 জনের স্কোয়াডটা আমি দেখলাম, আমার মনে হচ্ছে খারাপ ছিল না স্কোয়াডটা। সত্যি বলতে আই থিঙ্ক আমাদের কয়েকজন টেস্ট স্পেশালিস্ট ছিল, ওটার মধ্যে সাদমান তো ছিল, এরপর সাইফকে দেখে ভালো লাগলো যে আমরা তাকে আরো চান্সেস দিচ্ছি, আর এর মধ্যে ইয়াসির আলীকে দেখে ভালো লাগলো, আর 5টা পেসার দেখেও ভালো লাগলো। কিন্তু আমি তো আর তখন হয়তো জানতাম না যে কাউকেই আমরা ইউটিলাইজ করবো না সিরিজে। সো এটা বাট প্রথমে অবভিয়াসলি স্কোয়াডটা দেখে খারাপ লাগেনি, ভালোই লেগেছে যে মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, ইউনো পসিবল যে এই টিমটা নিয়ে কিছু একটা করতে হতেও পারে। বাট ওই তো কিছু তো আর এরপর তো আর আসলে সবাইকে দিয়ে বানিয়ে টানানো হলো। রাইট, অ্যাবসলিউটলি। আর এখানে যদি আমি একটা ছোট জিনিস বলি যে 5টা পেসার দেখে আমারও ভালো লেগেছে, কিন্তু তখনও মাথায় একটা জিনিসই ছিল যে বাংলাদেশের কোনো পিচেই তো আসলে আমরা 2টার বেশি পেসার এক্সপেক্ট করতে পারি না, আর 2টাও আমরা দেখিনি, বাট 2টার বেশি তো এক্সপেক্টও হয়তো করতে পারতাম না কোনো টেস্ট ম্যাচে। তো তারপরে 5টা স্পেশালিস্ট ফাস্ট বোলার না নিয়ে হয়তো এখানে কোনো অলরাউন্ডারের জায়গা করা যেত। তবে সেই ডিসকাশন তো আর এখন করে খুব বেশি লাভ নেই, কারণ সিলেকশন ব্লান্ডারটা হয়তো আগেই হয়ে গেছে। সেটার পরও আমরা যদি এখন ফার্স্ট টেস্টের কথায় আসি, ফার্স্ট টেস্টে কিন্তু এখন ভেবে দেখলে একটু অবাক লাগতে পারে যে বাংলাদেশে কিন্তু বেশ কিছু পজিটিভস ছিল। ফার্স্ট টেস্টটা কিন্তু বলা যায় যে প্রথম 4 দিনই বাংলাদেশ পুরোপুরি ডমিনেট করেছে, কিন্তু ওই ডমিনেশনের মাঝখানেও বেশ কিছু স্লিপ আপ ছিল। সেটা সাদমানের রিভিউ মিস হতে পারে, সেটা ক্যাচ মিস হতে পারে, কিছু বোলিংয়ের সময় কিছু রিভিউ মিস। এই প্রথম 4 দিনে এই ছোট ছোট জিনিসের কালমিনেশনটাই কি বাংলাদেশকে লাস্ট দিনে এসে এফেক্ট করেছে? আমার মনে হয় আসলে বাংলাদেশ যদি 4 দিন যদি আমরা 5th ডে প্রথম সেশনে বর্নার মেয়ার্স দুইজনই আউট হয়ে যেত, আর আমরা হয়তো সেকেন্ড সেশনে জিতে যেতাম, তাও আমাদের এই ফ্ল গুলা রয়ে যেত। কারণ আমরা যদি দেখি স্কোর কার্ড, যদি কেউ স্কোর কার্ডটা দেখে, ফার্স্ট ইনিংসে বাংলাদেশ কত 430 430 করেছিল, ওটা দেখে কিন্তু খারাপ স্কোর না। কিন্তু ওইটা যদি কেউ অ্যাকচুয়ালি অ্যানালাইজ করে দেখবে যে আমাদের ফ্রন্ট লাইন ব্যাটসম্যান তামিম ছাড়া সবার স্টার্ট ছিল, একজনও কিন্তু মানে 20-30-এর নিচে করেনি, কিন্তু কেউ ওটা বাড়াতে পারেনি। আমি সাকিবকে ব্লেম করবো না, সে এতদিন পর আসছে, সে একটা লুজ শট খেলেই আউট হয়েছে, ওটা তো সত্যি কথা। বাট ও যেভাবে খেলছে, ওর যা স্ট্রাইক রেট, ও যতগুলা বল খেলছে, ওগুলা একদম প্রপার টেস্ট ইনিংসই ছিল। ওখানে সাদমানের রিভিউ মিসটা ছিল, ওইটা আমি ব্লেম করবো না, কারণ আই এক্সপেক্ট যে মুশফিক ওইটা হি শুড হ্যাভ, মানে ওকে এটা পুশ করা উচিত ছিল। কারণ এখন আজকাল 3টা রিভিউ, কোভিড রুলসের জন্য 3টা রিভিউ থাকে। সাদমান একটা সেট ফ্রন্ট লাইন ব্যাটসম্যান, এর থেকে ক্লোজ কল হইলেও রিস্ক করা যায় যে বাই চান্স যদি উঠে যায়, বাই চান্স যদি নট আউট হয়। তা আই উড সে যে আমাদের প্রথম একদম ফার্স্ট ইনিংসেই যেখানে অন দ্য ফেস অফ ইট মনে হচ্ছে আমরা ভালো খেলছি, কিন্তু তাও ওইখানেও অনেক প্রবলেম ছিল। ওইখানেও অনেক আমরা যেসব স্টার্ট গুলা ছিল, ওখানে প্রতিটা ব্যাটসম্যান অ্যাটলিস্ট হয়তো 60, 70, 80, 90, 100 করতে পারতো, কিন্তু কেউই আসলে অত দূর আগায়নি, আর অনেক লুজ শট খেলা আউট হয়েছে। তো আমার মনে হয় প্রথম থেকে ইস্যুস ছিল, বোলিংয়েও ইস্যুস ছিল, পিচেও ইস্যুস ছিল, আমাদের সিলেকশনেও ইস্যুস ছিল। সো হ্যাঁ, আমরা যদি এটা জিতেও যেতাম, কিন্তু এই ইস্যুস গুলো তাও থাকতো, টু বি অনেস্ট। এটাই। হ্যাঁ, এখন যদি লাস্ট ডেতে ফার্স্ট ম্যাচের লাস্ট ডে এর পয়েন্টটা, যেহেতু আমরা প্রথম 4 দিন নিয়ে কথা বললাম, আর লাস্ট ডেতে গিয়ে তো আসলে বাংলাদেশ মানে একটা জিতা পজিশন থেকে, যেখান থেকে মনে হচ্ছিল যে ওয়েস্ট ইন্ডিজ ভালো খেললে খুব বেশি হলে একটা ড্র হতে পারে, সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ জয় নিয়ে ফেরত আসলো। অফকোর্স হিউজ ক্রেডিট গোজ টু মায়ার্স অ্যান্ড বর্নার, দুইজনই, স্পেশালি মায়ার্স। তার ইনিংসটা আসলে এটা ওয়ান্স ইন আ লাইফ টাইম ইনিংস বলা যায়, এরকম ইনিংস আমি পার্সোনালি খুবই কম দেখেছি। বাট তার সাথে সাথে বাংলাদেশ বোলিং নিয়ে আসলে মানে এখানে বাংলাদেশ বোলারদেরকে কতটুক ব্লেম করা যায় এই লাস্ট ডের পারফরমেন্সের জন্য, লাইক গিভেন কনসিডারিং দ্য ফ্যাক্ট যে সাকিব আল হাসান ছিল না, সব থেকে এক্সপিরিয়েন্স বোলার ছিল না, কতটুক তারপরও মেইন বোলিং অ্যাটাকটাকে
ব্লেম করা যায় বা তাদেরকে কতটুক তাদের জন্য সরি ফিল করা যায়, কি করা যায় এখানে এক্স্যাক্টলি? আসলে আই উড সে অনেক দিক দিয়ে সরি ফিল করা যায় বোলারদের জন্য, কারণ একটা টিম সিলেকশন তো বোলাররাও করে না, ব্যাটসম্যানরাও করে না, এটা ম্যানেজমেন্ট করে। তো ওই হিসাবে এখন দেখো যদি লেটস সে তাইজুল, হ্যাঁ আমি নিজেই অনেক লেখালেখি করেছি যে তাইজুল অনেক ওয়ান ডাইমেনশনাল একটা বোলার, ও ইয়ে করে। এখন আমরা যদি ইমাজিন করি তাইজুল বোলিং করতেছে, অন্য সাইড দিয়ে হয়তো তাসকিন বোলিং করতেছে, যে 150-এ বোলিং করতেছে একজন, ও বাউন্সার করতেছে, ও হি ইজ বিটিং দ্য ব্যাট, আর ওই সাইড দিয়ে তাইজুল খালি সেম লাইন করে যাচ্ছে, তখন তো একটা ব্যাটসম্যানের জন্য অনেক কঠিন হয়ে যায় ওকে ফেস করা তাইজুলকে। ইভেন এক্স্যাক্টলি সেম তাইজুলই যদি বোলিং করতো আর ওই সাইডে একটা তাসকিন থাকতো বা মুস্তাফিজ আরো বেটার বোলিং করতো বা সাকিব আল হাসান থাকতো, তাহলে তাইজুলই উড বিকাম মোর ডেঞ্জারাস। মানে আমরা ক্রিকেটে অনেক ব্যাটিং পার্টনারশিপ নিয়ে কথা বলি, বাট বোলিং পার্টনারশিপও খুব ইম্পর্টেন্ট। তো আই উড সে আমরা যাদেরকে খেলাইছি ওরা খুব যে খারাপ খেলছে তা না, এটা স্ট্র্যাটেজির অনেক ইস্যু ছিল। বোলিং এ তো মেয়ার্স বনার দুইজন লিটারালি মানে আমরা ডিসমিস করেছি, কিন্তু আমরা রিভিউই নেই নাই, বা ক্যাচ উঠছে ক্যাচ ধরা হয় নাই, বা ব্যাটে বিট হয়েছে ব্যাটে এজ লাগে নাই। তো এমন না যে ওরা একদম খুব ফ্ললেস খেলছে, তা তো মানে আই ডোন্ট থিঙ্ক কেউই বলতে পারবে, ইভেন মেয়ার্স নিজেও বলতে পারবে না যে ওর ইনিংসটা ফ্ললেস ছিল। কিন্তু যারা খেলছে ওরা যে খুব খারাপ খেলছে তা না। হ্যাঁ, অ্যাট ওয়ান পয়েন্ট গিয়ে উই হ্যাড নো মোর অ্যান্সার্স, যে একটা বোলার হয়তো আমাদের তাইজুলের কি আছে, হয়তো একটা স্লাইডার আছে, অ্যাট বেস্ট একটা অফ স্পিনার আছে, আর কয়েকটা বল হয়তো একটু বেশি কম বাউন্স করে। সো আফটার মেয়ার্স এন্ড বর্নার ওরা যখন ওগুলা শিখে গেছে, এরপর আসলে এর থেকে বেশি করা ডিফিকাল্ট একটা বোলার অফ দিস কোয়ালিটি হু হ্যাজ হ্যাড ভেরি লিটল এক্সপিরিয়েন্স অর সাকসেস অ্যাব্রড, বা হ্যাজ হ্যাড ভেরি লিটল অর হ্যাজ নট প্লেড ইন ডিফিকাল্ট পিচেস। অলওয়েজ তাকে এরকম পেচি দেওয়া হয়, এরকম ব্যাটসম্যানের সাথেই খেলে যেটাতে ওর এই ফর্মুলাটা চলে। সো ওর কখনো হয় নাই আসলে যে ভেরিয়েশনস বানাবো, এই করবো, ওই এক্সপিরিয়েন্সটাই নাই, এক্সপোজারটা নাই। তা আমি আসলে আই উড পুট মোর অফ দ্য ব্লেম অন দ্য ম্যানেজমেন্ট, যে ওখান থেকে স্ট্র্যাটেজি মানে রুটে গোড়ায় প্রবলেম আছে আই উড সে। যেহেতু হ্যাঁ গোড়ার প্রবলেমের ইস্যুটা রেজ হলোই, এখানে আমি জাস্ট একটা ছোট ফলো আপ কোয়েশ্চেন করতে চাই যে is it wrong to say যে বাংলাদেশ genuinely missed the fact that like genuinely Bangladesh are suffering from the fact that they do not have a quality wrist spinner? Because এতগুলো ফিঙ্গার স্পিনার দিয়ে যখন আমরা লাস্ট ডেতে রেজাল্ট প্রডিউস করতে পারছি না সেই চিরং পিচে, ইজ ইট বিকজ বাংলাদেশ আর জেনুইনলি মিসিং আ রিস্ট স্পিনার এট দিস পয়েন্ট? এখানে হয়তো কোনো রিস্ট স্পিনার থাকলে কোনো পার্থক্য হতে পারতো। আমার অবশ্যই আমার রিস্ট স্পিনারদের বিউটি হচ্ছে যে ওরা পিচের উপর কম ডিপেন্ড করে, ওরা নিজেদের উপর অনেক ডিপেন্ড করে। আমার এখন আমি যদি একটা কোয়ালিটি রিস্ট স্পিনার ইয়াসির শাহ বা কাউকে দেখি, ও যখন অস্ট্রেলিয়া, তো আমার মানে আই ডোন্ট নো স্ট্যাটিস্টিক্যাল তো স্ট্যাটস নাই হতো আমার, কিন্তু সে পাকিস্তানে যতটুকু স্পিন পায় আমার মনে হয় অস্ট্রেলিয়াতেও যে তার খুব কম পায় তা না, বিকজ ওর রিস্টটাই এইভাবে বানানো। দেয়ার ইজ অলওয়েজ আ ওয়াও ফ্যাক্টর, যেটা ফিঙ্গার স্পিনারদের মধ্যে, হ্যাঁ ফিঙ্গার স্পিনার খুব কি বলবো খুব ডেঞ্জারাস হতেই পারে। আমরা ইন্ডিয়াও দেখছি যে ওরা ফার্স্ট টেস্টে হঠাৎ করে শাহবাজ আদিমকে নিয়ে আসছে, বা পরে হয়তো ওরা আক্তারকে নিয়ে আসছে। বোথ ফিঙ্গার স্পিনার্স বোথ ক্যান বি ডেঞ্জারাস, হতেই পারে, বাট ওইটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে। ইন সাম কন্ডিশন হতে পারে ফিঙ্গার স্পিনারই বেটার, কিন্তু রিস্ট স্পিনারদের যে একটা এক্সট্রা এক্সট্রাক্টর থাকে যে অলওয়েজ ওরা একটা থ্রেট হয়, ওইটা আই ডোন্ট থিঙ্ক ফিঙ্গার স্পিনার তো ওইটা আছে, মানে ইট জাস্ট নেচারটাই ওইটা না। তো আমাদের আসলে টু বি অনেস্ট, হ্যাঁ ডেফিনেটলি, কিন্তু অ্যাট দিস পয়েন্ট আমার মনে হয় আমাদের পাইপলাইনেও ওরকম যে রিস্ট স্পিনার যে আমি কনফিডেন্টলি বলতে পারবো না যাচ্ছে আমরা তাইজুলকে বসাই এই প্লেয়ারটাকে খেলাই, ওই লাক্সারিটা নাই আমাদের। পাইপলাইনেও ইস্যু আছে যে অ্যাকচুয়ালি আমরা ওই রকম একটা মানে এক্সাইটিং প্রসপেক্ট নাই আমাদের, যেটা আমার মনে হয় অনেক দেশেরই, ইভেন আফগানিস্তানের মতো দলেও কতগুলা মানে কোয়ালিটি স্পিনার আছে। ইভেন ওদের ফাস্ট বোলার নাভিনকে যদি দেখি, যে আফগানিস্তান নট এ টিম যেটা নোন ফর দেয়ার ফাস্ট বোলিং, তাও নাভিন অনেক ভালো খেলে। সো ওইটা আই থিঙ্ক একটা প্রবলেম আমাদের, যে রিস্ট স্পিনারটা নাই বা কোনো একটা এক্সট্রাক্টেড বোলার নাই বা মিস্ট্রি কোনো বোলার, সব মানে ওয়ান ডাইমেনশনাল একটা অবস্থা হয়ে গেছে। রাইট, এখানে রিস্ট স্পিনের সাথে সাথে আমরা ফাস্ট বোলারের কথাও বলতে পারি, যেরকম মুস্তাফিজুর রহমানের সাথে যদি আরও সাপোর্টিং একটা বোলার থাকতো, বা এমন কোনো বোলার থাকতো হয়তো ইভেন মুস্তাফিজুর রহমানের জায়গায় এরকম কোনো বোলার থাকতো যে টেস্টে জেনুইনলি পেনেট্রেটিভ, টেস্টে যে কোনো কন্ডিশনে উইকেট এনে দিতে পারে, যেটা আমরা অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স থেকে অনেক সময় দেখেছি। মানে চট্টগ্রামের একটা ডেড পিচে সে লাস্ট এটা থার্ড ডে না ফোর্থ ডেতে এসে সে
ক্রুশাল উইকেটস নিয়ে নিচ্ছিল বাংলাদেশের এগেনস্টে। এরকম আমরা খুব কম বোলারদের থেকে কিন্তু বাংলাদেশে দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা জেনুইন প্রবলেম যে বাংলাদেশের ফাস্ট বোলারদের থেকে আমরা অলমোস্ট কোনো কন্ডিশনে তাদের থেকে সাকসেসফুল রেজাল্টস পাচ্ছি না। এটা টেস্ট ইমপ্রুভমেন্টের জন্য আসলে অনেকটা ইম্পর্টেন্ট যে প্রপার ফাস্ট বোলার প্রডিউস করা। এখন যদি বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে নিয়ে আরেকটু কথা বলা যায়, ফার্স্ট টেস্টে যদি আরেকটু কথা বলা যায়, মমিনুল হকের থেকে আমরা অ্যাগেন চট্টগ্রামে বেশ কিছু রান পেলাম, বেশ দুর্দান্ত একটা সেকেন্ড ইনিংস সেঞ্চুরি পেলাম। তবে তার ক্যাপ্টেন্সিটা নিয়ে যদি ফার্স্ট টেস্টে কিছু বলার থাকে। ক্যাপ্টেন্সি নিয়ে আসলে হ্যাঁ, আমার তো মনে হয় স্ট্র্যাটেজিতে অনেক ইস্যু আছে এখন। অ্যাজ আ ক্যাপ্টেন, হ্যাঁ, অন দ্য গ্রাউন্ড দ্য ক্যাপ্টেন ইজ দ্য লিডার, ওইটা সত্যি। কিন্তু আমার মনে হয় ড্রেসিং রুমেও যে স্ট্র্যাটেজি বানানো হয়েছে ওইটাতেও প্রবলেম আছে। বাট জাস্ট মমিনুলের দিক দিয়ে আমার মনে হয় ওর একটা, কি বলবো, একটা রিলাক্টেন্স, একটা ভয় আছে ওর এখন, যে ও একটা গাটসি কল নিতে চায় না, বা ও কখনো প্লেয়ার দেখে কল নিতে চায় না। একটা রিভিউ ও যদি নিজে কখনো হি ডাজন্ট মেক দ্য কল, মানে অনেক সময় হয় যে যেমন যে একটা প্লেয়ার যেই রিভিউটা দেখে হয়তো ওর মনে নাও হতে পারে যে এটা আউট বা ও তাও একটা, মানে যদি খুব ভালো একটা প্লেয়ার হয় স্ট্রাইকে বা খুব একটা ভালো প্লেয়ার হয় ইন কোয়েশ্চেন, তখন এটা নিয়ে নিতে হয়। আমরা দেখেছি যখন বাংলাদেশ 5th ডেতে নামলো তখন বনার আর মেয়ার দি মেইন থ্রেট, এরপর তাদের পর আসে ব্ল্যাকউড, জশুয়া ডি সিলভা, যাদের অ্যাট দ্যাট পয়েন্ট খুব বড় স্কোর ছিল না সিরিজে। সো আমরা যদি ধরে নিই বাংলাদেশের পথে ওই দুইজনই ছিল, ওই দুইজনেরই চান্সেস দিয়েছে, ওই দুইজনেরই আমাদের হাতে রিভিউ ছিল, আমরা নেই নাই। তাও একটা ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকেও যদি ধরি, ওরা আই থিঙ্ক ওরা 3 ডাউন ছিল। সো তার মানে ওদের হাতে থাকে 7টা উইকেট, 7টা উইকেট, আমাদের 3টা রিভিউ। তো 7টা উইকেটের মধ্যে আর রিভিউ কতবারই লাগবে, তাই না? আর আমরা যদি রিভিউ নিয়ে বা ওয়েস্ট করে, আমরা যদি ইফ উই গেট টু আ পয়েন্ট যেখানে রোজ ব্যাটিং করছে বা শ্যানন গেব্রিয়েল ব্যাটিং করছে, তখন হয়তো ওদেরকে 3-4 বার আউট করা যাবে। কারণ কিন্তু একটা সেট ব্যাটসম্যান দাঁড়িয়ে গেলে ও যে একটা চান্স দিল, একটা রিভিউর চান্স দিল, আমরা যে ওটা ছেড়ে দিলাম, আমার মনে হয় না মমিনুল ওই ওয়েতে চিন্তা করে। আর আরেকটা প্রবলেম হচ্ছে, যেটা আমি অনেক কমেন্টেটরস বলে, যে হি টেন্ডস টু সিট ব্যাক এন্ড ওয়েট ফর সামথিং টু হ্যাপেন। মানে ওকে দেখে যে খুব মাস্টারমাইন্ড স্ট্র্যাটেজিস্ট মনে হয় না, যে আচ্ছা আমি এই প্লেয়ারটা খুব ভালো খেলছে, আমি ওখানে একটা প্লেয়ার দিয়ে দিই, বা ওই প্লেয়ারটা ফ্লিক অনেক খেলে, আমি ওকে লেগ স্লিপে একটা ফিল্ডার দিয়ে দিই। ওইটাই আমার মনে হয় যে ওই ঠিক আউট অফ দ্য বক্স থিঙ্কিংটা ওর নাই। আর আমি এটা ওকেও ফুলি ব্লেম করি না। আই ডোন্ট থিঙ্ক মমিনুলকে কখনো ওইভাবে ক্যাপ্টেন হিসেবে গ্রুম করা হয়েছে। সব আমি দেখছি বড় প্লেয়ারদের অলওয়েজই যারা ওদেরকে ভাবে যে ক্যাপ্টেন হবে বা আমরা বানাতে চাই, ওরা ওইভাবে গ্রুম করে। এখন অস্ট্রেলিয়া তো প্যাট কামিন্স ওর শেফিল্ড শিল্ডের টিমের ক্যাপ্টেন বানিয়ে দিচ্ছে, ওইটাই সিএ মনে হচ্ছে দের স্টিল, মানে দের চ্যাটার যে প্যাট কামিন্স কুড বি দ্য নেক্সট ক্যাপ্টেন। আর ওকে ওইভাবে মানে মনে হচ্ছে যে ওকে গ্রুম করছে, আর হি ইজ ওয়ান অফ দ্য ক্যান্ডিডেটস। বাট মমিনুলকে কখনো ওই অ্যাঙ্গেলে আমার মনে হয় না যে ওভাবে চিন্তা করেছে। আর ইনফ্যাক্ট ও রিসেন্টলি টিম থেকে বাদও পড়েছিল, ও ক্যাপ্টেন হওয়ার 1-2 বছর আগে হতরা সিংহার আন্ডারেও বাদও পড়েছিল। তো আমার মনে হয় সবই মানে অনেক দিক দিয়ে প্রবলেম আছে। বাট হ্যাঁ, মানে দ্য সিম্পল আনসার ইজ ইয়েস, দেয়ার ইজ আ বিগ প্রবলেম ক্যাপ্টেন্সিতে ফর শিওর। এটা নিয়ে আমি আর বেশি এলাবোরেট করতে চাচ্ছি না, বাট আমি জাস্ট একটা ছোট জিনিস অ্যাড করব যে সাকিব আল হাসানের সাসপেনশন 2019-এর পর যখন মমিনুল হককে ক্যাপ্টেন্সি দেওয়া হলো, এটা কিন্তু পুরোপুরি একটা মেকশিফট ক্যাপ্টেন্সির ডিসিশন ছিল। এখন সেটাকে নিয়ে কেন আমাদের লং টার্ম প্ল্যানিং করতে হবে, কেন সেটাকে লং টার্ম পারসিস্ট করতে হবে এটা নিয়ে, সেটা আই রিয়েলি ডোন্ট নো। বিকজ অ্যাগেন যেটা কারেক্টলি পয়েন্ট আউট করলো যে মমিনুল হক ওয়াজ নেভার গ্রুমড ফর ক্যাপ্টেন্সি। তো তা একটা মেকশিফট ক্যাপ্টেনকে কেন আমরা পারসিস্ট করে যাব, যেখানে সাকিব আল হাসান ফেরত এসেছে এবং টিমে তামিম ইকবাল, মুশফিকুর রহিমের মতো এক্সপিরিয়েন্স প্লেয়াররা এখনও আছে, তারা টিমে রেগুলার, তাদেরকে তো কেউ টিম থেকে সরাচ্ছে না। অন্তত নেক্সট 4-5 বছর আমরা জানি যে তাদের থেকে আমরা বেশ কিছু রানস পাচ্ছি, অন্তত এটার গ্যারেন্টি আছে। তো এখানে আসলে এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকতে হয়তো মমিনুল হককে দেওয়াটা খুব একটা ভালো ডিসিশন ছিল না ক্যাপ্টেন্সি। তবে এখন আমরা সেকেন্ড টেস্টে আসি, ফ্যামিলিয়ার মিরপুর, যেই মিরপুরে বলা যায় যে অন্তত টেস্টে বাংলাদেশের গত 5 বছরের রেকর্ড, 5 না আরও বাড়ায় বললেও আরও 6-7 বছর ধরলো টেস্টের রেকর্ড বেশ সলিড। পাকিস্তানের বিপক্ষে একটা টেস্ট এবং শ্রীলঙ্কার বিপক্ষে একটা টেস্ট, 2015 থেকে ধরলে সম্ভবত শুধু এই দুটাই টেস্ট হার বাংলাদেশের। আই কুড বি রং, বাট আমার যতটুকু মনে পড়ে শুধু এই দুটাই টেস্ট হার বাংলাদেশের গত প্রায় 5-6 বছর। এখন সেইখানেও
অফকোর্স বাংলাদেশ একটা নেগেটিভ মাইন্ডসেট নিয়ে কিছুটা হয়তো ম্যাচটা স্টার্ট করেছে, কিছুটা ব্যাকফুটে ছিল তারা প্রথম থেকে। তার মধ্যে যে ফার্স্ট ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ এত বড় একটা স্কোর প্রডিউস করতে পারলো, এটা নিয়ে তোমার কি ধারণা? এটা কি পিওরলি গুড ব্যাটিংয়ের জন্য, নাকি এখানেও কিছুটা বোলিং বা ক্যাপ্টেন্সির গাফিলতি ছিল? আমার মনে হয় অফকোর্স একটা টিম আনলেস একদম মানে রোড পিচ হয় যেটা বলে, বা একদমই ডেড পিচ হয়, অবভিয়াসলি ক্যাপ্টেন্সি বোলিং এর কিছু তো গাফিলতি আছেই। আমার মনে হয়েছে ওইভাবে আমার মনে হয় হ্যাঁ আমাদের আবার আগেন আমাদের সিলেকশনে ইস্যু ছিল বোলিং এ। আমরা সেম আবার ওয়ান পেসার ফর্মুলায় গেলাম, ওয়ান পেসারের মধ্যে আবার আমরা ওই ওয়ান পেসারের মধ্যেই সলভ করলাম, আবু জায়েদ রাহি আসলো। আবু জায়েদ রাহি আমরা আমরা সবাই বলি যে তার গতি অত বেশি না, সে অত অ্যাকিউরেটও না, বাট ও হি ইজ নেভার ক্লেম টু বি ইদার, মানে সে কখনোই যে খুব খুব ফাস্ট ছিল তাও না। তার মধ্যে ও যা করেছে ঠিক আছে, মানে আমি ওকে ঠিক আসলে ব্লেম করতে পারবো না। আমি আউট মানে উইদিন হিজ ক্যাপাবিলিটিস ও খারাপ বল করেনি। আমরা আবার ওই 3 স্পিনার ইয়েতে গেলাম, যে 3 স্পিনারকে ওয়েস্ট ইন্ডিজ মানে দেখেই যাচ্ছে, দেখি আগের টেস্টে খেলেই গেছে, এই টেস্টেও খেলে গেছে, আমরা আবার ওই 3 স্পিনার নিয়েই খেললাম, ভালো কথা। তো হ্যাঁ আমার মনে হয় একটা মোনোটনি চলে আসছে, আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একটা বিশাল কনফিডেন্স চলে আসছে যে ওরা এই বোলিং লাইন আপের এগেনস্টেই 400 রান চেজ করছে উইদিন দ্য লাস্ট 2 days, ইনক্লুডিং লাস্ট দিনে লাস্ট সেশনে এত রান করে। তো একটা তো আছেই, মানে প্রথম থেকেই মনে হচ্ছিল যে আমরা ব্যাকফুটে, যে উই ওয়ার স্টিল সাফারিং ফ্রম দ্য লাস্ট গেম। তো এটা হ্যাঁ আমার তো মনে হয় ডেফিনেটলি আবার ক্যাপ্টেন্সি ইস্যুজ আছে। মমিনুলের অনেক ডিফেন্সিভ ক্যাপ্টেন্সি, অনেক সময় সে ফিল্ডস ঠিক করে সেট করে না। আমি অনেক সময় দেখেছি যে আমি অনেক ক্যাপ্টেন দেখেছি যে ফার্স্ট ডে হয়তো লাস্ট 2-3 ওভারে জাস্ট হঠাৎ করে একটা বোলিং চেঞ্জ করে দিল, যে ঠিক আছে তাইজুল মিরাজ করতেছে ভালো, ওরা রিদমে আসছে, বাট লাস্ট 1-2 ওভার টু ব্রিং ব্যাক আ পেসার, যে আমরা রাহিকে নিয়ে আসলাম বা নাইম হাসানকে আরেকটা ওভার দিলাম, কারণ ওই টাইমে ব্যাটিং টিমটা একদম ডিফেন্সিভ চলে যায়, তখন একটা ডেঞ্জারাস বোলার আসলে একটা চান্স থাকতেও পারে। বাট মোমিনুলের মধ্যে ওই থিঙ্কিংটা আমি দেখিই নাই, যে ও হঠাৎ করে একটা চেঞ্জ করবে বা একটা ইয়ে করবে, যেটা ব্র্যাথওয়েট কমপ্লিটলি ওর উপর, মানে মানুষ বলে 1 up, আই থিংক 100 up ছিল ব্র্যাথওয়েটের ওর উপর ইন টার্মস অফ স্ট্র্যাটেজি। তো হ্যাঁ ডেফিনেটলি আমরা এতক্ষণ এই কথাটা আসি না এই প্রসঙ্গে, কিন্তু মানে সেকেন্ড টেস্টের কথায় ব্র্যাথওয়েটের ক্যাপ্টেন্সি আরও বেশি হাইলাইটেড হবে, আরও বেশি আসতে যাচ্ছে, কারণ অসাধারণ ক্যাপ্টেন্সি করেছে আমার ওপিনিয়নে ব্র্যাথওয়েট। কারণ সেও কিন্তু একটা রেগুলার ক্যাপ্টেন, আর সে ভাইস ক্যাপ্টেন, সে মাঝখানে হোল্ডার অ্যাবসেন্সে বেশ কয়েকবার ক্যাপ্টেন্সি করেছে, ইভেন বাংলাদেশের এগেনস্টেও। কিন্তু as someone যে as a vice captain রিপ্লেস করছে তার রেগুলার ক্যাপ্টেনকে উইথ আ স্লাইটলি উইকেন্ড টিম, তার থেকে কিন্তু আসলে একটা মানে দিস ইজ অ্যান এক্সাম্পল যেটা থেকে শুধু বাংলাদেশ না, বেশ কিছু টিমই এখান থেকে অনেক লেসন নিতে পারবে, যে একটা ক্যাপ্টেন কিভাবে এরকম একটা টিমকে নিয়ে ঘুরে দাঁড়াতে পারে, স্পেশালি ওয়ান ডে সিরিজে যা হলো তারপর। এখন যদি আমরা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের ফুল ক্রেডিট, স্পেশালি নিক বনার, জশুয়া ডি সিলভা, তারা ফার্স্ট ইনিংসে বেশ ভালো খেলেছে, ইভেন আলজারি জোসেফও। কিন্তু এখানে আমার কথা হচ্ছে যে আলজারি জোসেফের মতো ক্রিকেটার, যে কিনা টিমে অলমোস্ট পুরাপুরি টিমে আছে তার বোলিংয়ের জন্য, সে এসে যদি 82 রান করে ফেলে বাংলাদেশের এগেনস্ট, হয়তো এখানে বোলারদের ক্যাপ্টেন্সি যেটাই আমরা বলি না কেন, গাফিলতি হাইড করার কোনো ওয়ে নাই। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এরকম বোলাররা যখন টেইলেন্ডাররা যখন যে কোনো টিমের এগেনস্টে ভালো খেলে ফেলে, ইটস মোর টু ডু উইথ সেই টিমের ল্যাক অফ এবিলিটি টু পিক আপ উইকেটস অ্যাট দ্য রাইট টাইম। এটা আই নো এই ডিসকাশনটা অনেকবার উঠতো ইন্ডিয়ার খেলাতে, স্পেশালি যখন এই জেমস অ্যান্ডারসন ইন্ডিয়ার এগেনস্টে 89 করে ম্যাচটাকে পুরো রীতিমতো কিন্তু টার্ন করেছিল ওই জেমস অ্যান্ডারসনের 89 ইনিংস, যেটাতে জো রুটের সাথে তার পার্টনারশিপটা প্রায় 200 রানসের হয়ে গেছিলো। এরকম সিচুয়েশনে বোলারদেরকেও আউট করার, কারণ আমরা যদি এখানে চিন্তা করি আলজারি জোসেফের ইনিংসটা যদি আমরা মাইনাস করি, ইভেন যদি জশুয়া ডি সিলভা লাস্ট পর্যন্ত নট আউট থাকতো, ইনিংসটা কিন্তু 320 চেয়ে বেশি যাওয়ার কোনো কথা না। তাহলে কিন্তু বাংলাদেশে একটা সলিড চান্স থাকতো এই ম্যাচটা জিতার, মানে শুধু ফার্স্ট ইনিংস লিড নেওয়া না, পুরো ম্যাচটা জিতারই। জি পুরা। এখন যদি বাংলাদেশের সেকেন্ড ইনিংসে আসি, এটা নিয়ে অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্পেশালি অনেক কথা হয়েছে। তো এখানে বাংলাদেশি ব্যাটসম্যানরা যেভাবে বলা হচ্ছে, যেভাবে উইকেট ছুঁড়ে দিয়ে আসছে কিছুটা, এইখানে আসলে কি
ওয়েস্ট ইন্ডিজ বোলারদের ক্রেডিটের চেয়ে বেশি বাংলাদেশকেই দায়ভার নিতে হবে যে এভাবে উইকেট ছুড়ে দিয়ে আসে, সেটা স্পেশালি এক্সপিরিয়েন্স ব্যাটসম্যানদের জন্য, সেটা তামিম ইকবাল হোক, মমিনুল হক হোক, মুশফিকুর রহিম হোক, ইনাদের ক্ষেত্রে আরও বেশি। অবশ্যই আমার তো মনে হয় এখানে আমরা যদি ডিসমিসাল গুলো দেখি পুরোপুরি মানে এটা একটা ক্রিকেট এক্সপার্টেরও দরকার নেই টু সি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড যে আসলে আমরা উইকেট গুলো কিভাবে ছুড়ে দিচ্ছি। তামিম যে রোলটা খেলছে ওটা অনেকজনই ক্রিটিসাইজ করছে যে ওর স্ট্রাইক রেট এত হাই কেন ছিল এই সেই, কিন্তু আই উডন্ট সে ওটা খুব খারাপ আইডিয়া ছিল, কারণ আমরা অনেক সময় দেখেছি যে যখন 230 ইজ আ ভেরি ইন দ্য মিডল টোটাল, ইটস নট আ 450 টোটাল যে টিমরা বলবে যে হ্যাঁ আমরা 450 তো তুলতে পারবোই না, আমরা এটা ড্র করি। আর ইটস নট আ 120 টার্গেট যে এটা আমরা ডেফিনেটলি জিতে যাবো, আমরা যেমন তেমন আস্তে ধীরে খেলতে 230 খুব একটা মানে মাঝে একটা টোটাল, খুব আনশিওর একটা টোটাল। তামিম ওখানে আমার যা মনে হয়, তামিম ইকবাল আমি যতটুকু দেখেছি, আমার যা আইডিয়া ছিল যে সে ভাবছে যে সে একটা 70-80 সে কুইক টাইম করে ফেলবে, বাংলাদেশকে সে 140-50 নিয়ে যাবে, এরপর বাকিরা মিলে তো এতটুকু করেই ফেলবে। ঠিক আছে, ওইটাই আই থিঙ্ক তামিমের আইডিয়া ছিল, সে ওই দিকেই আগাচ্ছিল। ই গট আউট টু আ ভেরি লুজ শট, আই এগ্রি, বাট আই থিঙ্ক দ্য আইডিয়া বিহাইন্ড ওয়াজ ওকে। ওর ওই কনসেন্ট্রেশনটা ব্রেক হয়েছে। সৌম্য সরকার ওই দিক দিয়ে তাকে আমি আসলে মানে আমি যতই আমার একটা অংশ খুব রাগ হয় তার উপর, কিন্তু আমি ব্লেম করতে পারবো না ওকে। মানে ও আসলে তাকে কোথা থেকে উঠে আনছে, এখানে সে স্কোয়াডেও ছিল না, সে একটা প্রপার অলরাউন্ডারও না, তাকে আমাদের স্কোয়াডে এত অপশনস থাকতে, এত যারা ফার্স্ট ক্লাস রেকর্ড, এত ভালো ইয়াসির আলী, সাইফ হাসান, সবাইকে বাদ দিয়ে সম্মুখীন না হচ্ছে, এটা এরপর সে পারফর্ম করেনি, এটা আসলে ওকে দোষ দেওয়া যাবে না। এরপর মমিনুল হক, হি গট আ গুড বল, আই এগ্রি, বাট এট দিস লেভেল হি নিডস টু ডু বেটার। ওর এত হার্ড হ্যান্ডে খেলছে যে ওর ইনসাইডের যে লেগ স্লিপের কাছে চলে যাচ্ছে, যেখানে একটা সফট হ্যান্ডে খেললে একটা তাও চান্স থাকে যে বলটা ক্যারি করবে। মুশফিক হ্যাঁ ভালো বল পেয়েছে, বাট অনেস্টলি ওয়ারিকানের ওরকম স্লাইডারও নাই, কিছু নাই, ও এটা ঠেকাতে পারত। আর সেম সব ব্যাটসম্যানই সেম, লিটনও আমি হয়তো ঠিক আছে, লিটন হয়তো ভেবেছে যে কয়েকটা কুইক রান করে ফেলবে, বাট লিটনের বোঝা উচিত যে ও লাস্ট ব্যাটিং প্লেয়ার, ও আর মিরাজের পর কেউ নেই আমাদের, টু বি অনেস্ট। হ্যাঁ তাইজুল হয়তো 15-20 বল খেলে নিতে পারে, নাইম হয়তো অন হিজ গুড ডেজ 2-3টা 4 মারতে পারে, বাট ওরা জীবনেও এত প্রেসারে 230 চেজ করতে পারবে, মানে ও এভাবে ছেড়ে দিতে পারেন। লিটন যে কাটটা খেলছে এটা রং, মানে এটা কোনো দিক দিয়ে মানে ইটস অ্যান আগলি শট, প্রপার মানে টেরেবল আগলি শট। তো এটা আসলে কিছু বলার নাই, মানে অনেক কিছুই বলার আছে, কিন্তু কোনো ডিফেন্স নাই ব্যাটসম্যানদের। আর বোলিংও যে খুব আহামরি তা না, অবশ্যই মানে ফুল ক্রেডিট টু ডাকিং কর্নওয়াল এন্ড দেন ওয়ারিকেন, অল দ্য ফাস্ট বোলার্স, দ্য ফিল্ডার্স, ব্র্যাথওয়েট, ও ব্রিলিয়েন্ট বোলিং করেছে আর বিগ উইকেট যেগুলো নেওয়ার নিয়েছে, কিন্তু ব্যাটসম্যানরাও একদম মানে গিফট দিয়ে আসছে, টু বি অনেস্ট। তো অনেক ইস্যুস ব্যাটিং এ। তামিম ইকবালের কথাই যদি বলি, তামিম ইকবালের দুটো ইনিংসই আমার পার্সোনালি মনে হয়েছে তামিম ইকবালের এই দুটো ইনিংসই বেশ ভালো অনেস্টলি, বিকজ খেলার কনটেক্সটে দেখলে ফার্স্ট ইনিংসে যখন দুটো উইকেট পড়ে গেল, বাংলাদেশ কিন্তু ওখান থেকে ডিফেন্সিভলি বের হতে পারতো না। আমি বাংলাদেশের খেলা যতটুকু দেখেছি, বাংলাদেশ কিন্তু এরকম সিচুয়েশন থেকে ডিফেন্সিভলি বের হতে পারে না কখনো, এটা উইচ ইজ আনফর্চুনেট, বিকজ টেস্টে ডিফেন্সিভলি বের হতে পারাটাও একটা বড় ক্রেডিটের জিনিস, কিন্তু সেটা না পারাতেও তামিম ইকবাল কিন্তু মমিনুল হককে তার সাইডে রেখে এভাবে ইনিংসটা এগিয়ে নিয়েছে। এমন কি সেকেন্ড ইনিংসে আমি বলবো, বাংলাদেশের সেকেন্ড ইনিংসে তামিম ইকবাল ওয়াজ দ্য রিজন ওয়েস্ট ইন্ডিজ অ্যাকচুয়ালি থট ফর আ ফিউ মিনিটস যে হয়তো ম্যাচটা তাদের হাত থেকে একেবারেই স্লিপ করে চলে যাচ্ছে। ইট রিয়েলি লুক লাইক বাংলাদেশ ওয়াজ টেকিং কন্ট্রোল অফ দ্য গেম। তামিমের দুটো ইনিংসই আমার খুবই ভালো লেগেছে। ইটস জাস্ট দ্যাট তামিম যদি ভালো বলে আউট হতো, আমি এখানে কোনো কমপ্লেনই করতাম না। এমনকি সে যদি 50 জায়গায় 5 রানও করতো, আমরা কেউই কোনো কমপ্লেন করতাম না, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভালো বল তো যে কোনো কাউকে ডিসমিস করতে পারে। কিন্তু একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার এভাবে দুইটা ইনিংসে আপিসলি ড্রাইভ করতে চেয়ে ক্যাচিং পজিশনে দুইটা ফিল্ডারের কাছে শর্ট মিড উইকেট আর শর্ট এক্সট্রা কাভারে ক্যাচ আউট হচ্ছে, এটা তো আসলে মেনে নেওয়া যায় না। এখানে যদি হয়তো কোনো ইয়াং প্লেয়ার থাকতো, হয়তো নাজমুল হোসেন শান্তর মতো একটা স্ট্রোক মেকার থাকতো, যে কিনা 50 করার পর হয়তো একটা রাশ অফ ব্লাডে একটা ড্রাইভ একটু অফিসলি খেলে ফেলতো, আমরা এটাকে ইনএক্সপিরিয়েন্স বলে ব্রাশ অফ করে দিতে পারতাম। কিন্তু তামিম ইকবালের জন্য সেটা করাটা একটু ডিফিকাল্ট, একটু না আমি বলবো যে অলমোস্ট ইম্পসিবল জিনিসটাকে ব্রাশ অফ করে দেওয়া। এটা
আমরা আগেও বলেছি, এটা এখনও বলছি যে আমরা বাংলাদেশের এই ব্যাটসম্যানদের থেকে যাদের থেকে আমরা কনসিস্টেন্টলি রান পাচ্ছি, তামিম ইকবাল হোক, মুশফিকুর রহিম হোক, তাদের থেকে আমরা মোটামুটি কনসিস্টেন্টলি রান পাচ্ছি, মমিনুল হক যার কথাই বলি না কেন, কিন্তু তাদের মোড অফ ডিসমিসালটা নিয়ে আমাদের ডিসঅ্যাপয়েন্টমেন্টটা কন্টিনিউ করে যাচ্ছে আসলে, যে it's not the deliveries, it's their shots which is dismissing them, and এটা হয়তো there needs to be something done about this. এখন তার সাথে সাথে যদি ওয়েস্ট ইন্ডিজের কিছু একটা কম্প্যারিজন আনি, যেহেতু ব্র্যাথওয়েট আর মমিনুলের ক্যাপ্টেন্সি কম্প্যারিজনটা তুমি করলা, আমি এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস জাস্ট একটু পয়েন্ট আউট করতে চাই যে ব্র্যাথওয়েট যখন বল হাতে আসলো লাস্ট ইনিংসে, ওইটা কিন্তু একটা গেম চেঞ্জিং মুভমেন্ট ছিল, কারণ হয়তো ওই সিচুয়েশনে কেউ পার্ট টাইমারকে আনতো না, মানে ইভেন পার্ট টাইমার অ্যাজ এ ক্যাপ্টেন নিজে আমরা চিন্তা করতে পারি না। জো রুট কিন্তু ক্রেগ ব্র্যাথওয়েটের চেয়ে অনেক বেশি বল করে, বাট আমি চিন্তা করতে পারছি না যে না এরকম টাইট সিচুয়েশনে জো রুট হঠাৎ করে ডম বেস বা জ্যাক লিচ, জেমস অ্যান্ডারসন, জফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, যেই হোক সবাইকে সাইড লাইনে রেখে নিজে আসবে যে না ম্যাচটা কিছুটা স্লিপ করে যাচ্ছে, আমি আসি, আমি এসে এখানে উইকেটটা নিই। এটা যদি জো রুট করতো, আছে কিন্তু পুরা ইংলিশ মিডিয়া হোক আর ওয়ার্ল্ড ক্রিকেট মিডিয়া হোক, এটা নিয়ে কিন্তু একদম উড বি সিঙ্গিং হিজ প্রেজেস, বিকজ এটা একটা অসাধারণ ব্রেভ একটা ডিসিশন হতো। সেটা কিন্তু ক্রেগ ব্র্যাথওয়েট করেছে, সে কিন্তু এভাবে এসে সৌম্য সরকারের উইকেট নিয়ে তারপর তামিম ইকবালের উইকেট নিয়েছে, এবং লাস্টে সে খুব সম্ভবত নাইম হাসানকেও আউট করেছে। সো তার চেয়ে নাইম হাসানের উইকেটের চেয়ে আমি যে সে যে এই দুইটা উইকেট নিয়ে কীভাবে খেলাটাকে টার্ন করে দিল, এটার জন্য অনেক ক্রেডিট ডিজার্ভ করে, বোথ অ্যাজ বোলার অ্যান্ড অ্যাজ ক্যাপ্টেন। অ্যান্ড হয়তো লাস্ট ডেতে আই নো এটা এখন হাইন্ডসাইটে এগুলো কথা বলা অনেক সহজ, কিন্তু হয়তো লাস্ট ডেতে যদি চট্টগ্রামে মমিনুল হক হাতে বল নিত, আর মমিনুল হককে কিন্তু আমরা দেখেছি ক্রুশাল সময় হঠাৎ করে এসে উইকেট নিয়ে নিতে, হয়তো কিছু একটা আমরা এক্সপেক্ট করতে পারতাম। সে কিন্তু সাউথ আফ্রিকা একবার 3 উইকেটস নিয়েছিল একটা ইনিংসে, আই ডোন্ট নো এখন মনে আছে নাকি, 2017-এ যখন কোনো উইকেটই পড়ছিল না একটা ফ্ল্যাট পিচে। তো এরকম আমরা এখানে মমিনুল হকের থেকে একটু হলেও ইনোভেশন হয়তো ফার্স্ট টেস্টে এক্সপেক্ট করতে পারতাম। অফকোর্স আমরা অবশ্যই, আমার মনে হয় আমার পুরো টাইমই মনে হয়েছে যে আমাদের বোলিং অপশন মাত্র 4টা ফ্রন্ট লাইন, তো এরপর একটু বিয়ন্ড দেখলে তো মমিনুলই থাকে, মানে ওই কনটেক্সটে আমাদের এই টিমে রিয়াদ নাই বা মোসাদ্দেক নাই, আমাদের ওরকম যে পার্ট টাইমার ইউজুয়াল অপশনগুলো নাই, তো ওই হিসাবে মমিনুলই থাকে। ও একটা তাও লেফট আর্ম স্পিনার, বর্নার রাইট হ্যান্ডেড, জশুয়া ডি সিলভা রাইট হ্যান্ডেড, তো একটা অলওয়েজ চান্স থাকতো, কিন্তু করলো না। আই থিঙ্ক এটা এখন কি ওর সে নিজে রেসপন্সিবিলিটি থেকে ভাগছে, নাকি ওর নিজেরই মানে ভয় কাজ করতেছে, বা ওই মানে রিলাক্টেন্সটা ছিল। আর আমরা ওইটার জন্য মুস্তাফিজকেও খুব কম বল দেওয়া হয়েছে, আর যখন দেওয়া হচ্ছে ওয়াজ ভেরি এক্সপেন্সিভ। আর ওকে আর আরো প্রবলেম হয়েছে যে ওকে একটা পয়েন্ট দেওয়া হয়েছে যখন ওয়েস্ট ইন্ডিজের জাস্ট 100 রানের একটু বেশি দরকার, তখন মুস্তাফিজ একটা ওভারে 5 রান দিলেই মনে হচ্ছে আয় খেলা তো চলে যাবে। সেটাই তো ওই আসলে মুস্তাফিজকে কখনোই ওই স্টেজে বল দেওয়া যায় না, কারণ ও বাই নেচার হি ইজ আ বোলার যার বল থেকে একটু রান যাবে, মানে সে হচ্ছে অলমোস্ট একটা লেগ স্পিনারের মতো, যে সে যখন একটা কাটার করে ওটা এজ হয়ে যেতে পারে, ও যখন ইফ ইজ বোলিং ফুল ও লেন্থ মিস হইলে ওটা ড্রাইভ হয়ে 4-এ চলে যেতে পারে। তো হি ইজ বাই নেচার হি ক্যান বি এক্সপেন্সিভ, ও একটা অ্যাটাকিং বোলার প্রপার, যেটা আমাদের নাইম হাসান আমি বারবার বলি একটা অ্যাটাকিং স্পিনার, যে ওর বলে কিছু রান হবে, কিন্তু ওর ডিসমিসাল তুলে নিলে গেম চেঞ্জ হয়ে যাবে। আনফরচুনেটলি ওকে এত লেট আনা হয়েছে যে ও 2 ওভারে 10-11 রান দিয়েছে, তখনই মনে হচ্ছে যে না এটা ইজ টু এক্সপেন্সিভ। কিন্তু ওকে যদি এখন 250 রান যখন দরকার ছিল, ওকে একটু ফ্রিডম দিয়ে আনা হয়েছিল, তাহলে হু নোস কি হতে পারতো। বাট এখন আর সবই আসলে কত কিছু অনেক কিছুই করা যেত যেটা বাইরে বসে মনে হচ্ছে। বাট মমিনুল হক, বা শুধু তো মমিনুল হক না, এর মধ্যে আমাদের ড্রিঙ্কস ব্রেক হয়েছে, টি ব্রেক হয়েছে, এগুলার মধ্যে ডমিঙ্গো বলতে পারতো যে আচ্ছা তুমি হয়তো মাঠে বসে তোমার মাথায় আসে নাই, কিন্তু তুমি এই কাজটা করছো না। বাট এত অ্যানালিস্ট, আমাদের কোচিং স্টাফ কিন্তু ওয়ান অফ দি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ওখানে আমাদের ওটিস গিবসন বসে আছে, অনেক ভালো ভালো মানুষ বসে আছে, কেউই আসলে মুখ ফুটায় বললো না। তো এটা প্রবলেম, মানে অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে। কোচ আর টিম ম্যানেজমেন্টের কথা তো আমাদের আসতেই হবে, বাট তার আগে জাস্ট একটা ছোট্ট জিনিস যদি বলেন, এই বাংলাদেশের কিছুটা ব্রাইট স্পটস যদি থাকে, প্রথমটা হতে পারে লিটন দাসের থেকে আমরা 2টা পরপর টেস্ট ম্যাচে 50 পাওয়াটা কিছুটা একটা ব্রাইট স্পট, কারণ কিনা এই ফরম্যাটে হি হ্যাজন্ট রিয়েলি ফাউন্ড হিজ ফুট ইয়েট, অ্যান্ড এই ফরম্যাটে সে কনসিস্টেন্সিটাও সেভাবে পায়নি এই সিরিজের আগে। সো কিছুটা ভালো লাগলো যখন সে ফার্স্ট টেস্টের সেকেন্ড ইনিংসে ক্রুশাল সময় হাত তুলে একটা ডিফেন্সিভ রোল খেলে গেল মমিনুল হককে সাপোর্ট করার জন্য। অথবা যদি
এই টেস্টেই বলি, এই টেস্টে কিন্তু কম্পিটিশনটা মানে ম্যাচটা জমেছেই সিম্পলি লিটন দাস আর মেহেদী হাসানের সেই ফার্স্ট ইনিংস পার্টনারশিপের জন্য। আর মেহেদী হাসানের প্রসঙ্গে যদি বলি, অ্যাবসলুটলি একটা মানে একটা আউটলায়ার বলা যায়, তার পুরো পারফরমেন্স এই সিরিজে একটা আউটলায়ার আমার অপিনিয়নে। অসাধারণ পারফরমেন্স আমরা তার থেকে দেখেছি, অ্যান্ড আমরা সবাই জানি যে তার ট্যালেন্ট আছে, তাকে আমরা আন্ডার-19 লেভেল থেকে ওইভাবেই দেখে আসছি, কিন্তু এই সিরিজের পারফরমেন্স আমি মনে করি হি রিয়েলি ওয়েন্ট অ্যাবভ অ্যান্ড বিয়ন্ড। অবশ্যই অবশ্যই আমি জাস্ট যারা শুনতেছে আমার জাস্ট একটা রিমাইন্ডার দেওয়ার ইচ্ছা যে মিরাজের বয়স হচ্ছে 23, ঠিক আছে? দ্যাটস নাথিং। 23 বছর বয়সে অস্ট্রেলিয়াতে মানুষ শেফিল্ড শিল্ড খেললেই খুশি, ওইখানে মিরাজ বাংলাদেশ টিমে 3-4 বছর হয়ে গেছে। আমাদের একটা সমস্যা হচ্ছে যে মিরাজ সেই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল উঠলো, ও হাই স্কোর হলো, তার পরের বছরই সে টিমে ঢুকে গেল, আর তার ইংল্যান্ডের সাথে ফ্যান্টাস্টিক একটা তার ম্যাচ হলো যেটা ও অলমোস্ট সিঙ্গেল হ্যান্ডলি জিতিয়ে দিল। আই থিঙ্ক ওর ডেবিউই ছিল। তখন থেকে আমরা ওই 19 বছরের ছেলেটাকে উই আর কনসিডারিং হিম যে বাস এখন ও যেহেতু আর্লি স্টার্ট করছে আমরা ওইভাবেই যাচ্ছি, বাট ওর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওর বয়স এখনো 23। মানে আমরা যদি ইমাজিন করি যে মিরাজ মাত্র টিমে ঢুকেছে, ও কিন্তু অনেক এক্সেপশনাল একটা প্লেয়ার। আর ও আসলে সাকিবের অ্যাবসেন্সে যেভাবে ওর দ্য ওয়ে হি রেজড হিজ হ্যান্ড এন্ড টুক রেসপন্সিবিলিটি, মানে ইনক্রেডিবল। আমি মানে অ্যাকচুয়ালি জেনুইনলি প্রাউড যে আমরা এরকম একটা ইয়াং প্লেয়ার বের করছি যে এত রেসপন্সিবিলিটি নিতে সে ডেডিকেটেড। আর ওর মানে ওকে দেখে বোঝা যায় যে ও একটা যখন ওর লসও হয় বা ওয়েন হি ফেলস যে ওর এটা কতটা গায়ে লাগে। মানে ওকে দেখে মানে আমার মনে হয় যে ও একটা, আমরা যদি হারিও আমার মনে হয় মিরাজ হয়তো 3 দিন ধরে হোটেল রুম থেকেও বের হয় না। মানে ওর মনে মানে ইট মিনস আ লট টু হিম, যেটা একটা ফ্যান দেখে তার খুব ভালো লাগে। যেমন আই এম শিওর অ্যাজ সাউথ আফ্রিকান ফ্যান যখন ওরা হারে হয়তো ওরা অনেক চোখ করেছে, বাট ইফ অন টিভি when they see AB de Villiers crying ওদেরও খারাপ লাগে যাচ্ছে এই প্লেয়ারটাও আমি যত চাইছিলাম যে আমার দেশ জিতবে ও চেয়েছে। মিরাজকে দেখে ওটা মনে হয়, আর আনফরচুনেটলি আমাদের অন্য অনেক প্লেয়ার দেখে এটা মনে হয়। তো এটা একটা ইস্যু। ওই দিক দিয়ে মিরাজ এক্সেপশন, 10 out of 10 একটা সিরিজ খেলেছে। হি ইজ দ্য ট্রু ওই আউটলায়ার। আর ইন আ ওয়ে মিরাজের জন্য অনেক খারাপ লাগছে যে ও লাস্টে আমরা জাস্ট 17 রানে হারলাম, যেটা একটা টেস্ট কনটেক্সটে খুবই সামান্য রান। কিন্তু একদিক দিয়ে মনে হয়েছে যে আসলে ওই মিরাজ যদি ওই ম্যাচটা জিতে যেত, ওই 17 রানটা আরো করে ফেলতো ওই দিকে রাহিকে রেখে, তাহলে আমাদের এই এত বড় ইস্যুগুলো সামনে আসতো না। তো একদিক দিয়ে হয়তো লং টার্ম এটা লসটা অনেক ভালো জিনিস, যে একটা চেঞ্জ আসবে। কিন্তু জাস্ট মানে অ্যাজ আ ক্রিকেট লাভার মিরাজ এক্সেপশনাল সিরিজ। বাংলাদেশের ফ্যান হিসাবে, যেহেতু এখন এটা কোনো সিক্রেট না, আমরা বাংলাদেশের ফ্যান মোর দেন এনিথিং এলস, আমরা যদি এই জিনিসটাকে একটু ডিফারেন্টভাবে দেখি, অ্যাজ একটা নন বায়াসড পয়েন্ট অফ ভিউ থেকে এই সিরিজটাকে দেখি, তাহলে কি ইজ দিস আ হিউজ প্লাস পয়েন্ট ফর টেস্ট ক্রিকেট অ্যাজ আ হোল? লাইক একটা ইনএক্সপিরিয়েন্সড স্লাইটলি ডিরেল টিম, আমি বলবো না তাদের ওয়ান ডে টিমের মতো অতটা উইক এই টেস্ট টিমটা, কিছু রস্টন জেসন হোল্ডারের সাথে সাথে অল্প কিছু প্লেয়ার মিসিং আছে মোটামুটি। কিন্তু আমরা যদি নিউজিল্যান্ড সিরিজের সাথে কম্পেয়ার করি, যে নিউজিল্যান্ড স্কোয়াডে বা নিউজিল্যান্ডের এগেনস্টে যেই ওয়েস্ট ইন্ডিজ টিমটা খেলেছে তার সাথে তেমন কোনো পার্থক্য আমি বলবো না যে আছে। সো ওই কনটেক্সটে যদি আমি তাও বলি যে একটা স্লাইটলি উইকেন্ড ওয়েস্ট ইন্ডিজ টিম এভাবে এসে, যেখানে ফুল স্ট্রেংথ ওয়েস্ট ইন্ডিজ টিমই বাংলাদেশ এসে টেস্ট জিততে পারে না, সেখানে এরকম একটা টিম এসে এভাবে সিরিজ জিতে পারতেছে এবং ম্যাচটা এরকম জমজমাট হচ্ছে, এটা কি টেস্ট ক্রিকেটের জন্য একটা বড় প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে না? বিশাল আমার মনে হয়। আমার পুরো খেলাটাই অবভিয়াসলি পুরো সিরিজটা দেখে অনেক বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাজ করেছে আমার মধ্যে অ্যাজ আ বাংলাদেশ ফ্যান। বাট যখন আমি একটু ঠিক আছে, আমি বাংলাদেশের হারটা দেখলাম, আমার আধা ঘন্টা খুব খারাপ লাগলো, কিন্তু আমি যখন 1 ঘন্টা পর চিন্তা করলাম যে আচ্ছা আমি একটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা একটা ফ্যান্টাস্টিক মানে আন্ডারডগ কাম ফ্রম বিহাইন্ড স্টোরি, একটা যেই টিম এমনি উইকেন্ড ওরা কোভিডের মধ্যে ট্রাভেল করেছে, কোথাও যেতে পারছে না, এটার মধ্যে একটা মেন্টাল হেলথ ইস্যু আছে, ওরা প্র্যাকটিস গেম ওই একটাই খেলতে পেরেছে। এরপর দিস টেস্ট টিম স্যাট অ্যারাউন্ড পুরাটা ওডিআই যখন এন্ড দে ওয়াচ देयर ওডিআই টিম গেট ব্যাটার, মানে একটা ম্যাচে ওরা দাঁড়াতেই পারলো না, মানে বাংলাদেশ মানে জোক হিসাবে জিতলো। যে আমরা লাস্ট ম্যাচে চিন্তা করলাম যে আচ্ছা আমরা একটা আন্ডার-19 টিমও খেলায় দিলেও হয়তো জিতে যাবো। ওই টিম এত কিছু দেখার পর এত কম প্র্যাকটিস নিয়ে ওরা যখন নামলো অ্যান্ড ওরা যেই বিলিফ নিয়ে খেলো ইনসেন। আমি অবভিয়াসলি বাংলাদেশ ওদেরকে অনেক
বাংলাদেশও তো খুব ভালো খেলে নাই, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এক্সেপশনাল খেলছে, মানে এই যেই আর প্লেয়ার্স ওয়ার হাংরি, মানে আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজের ওয়েস্ট ইন্ডিজ টি-20-তে এক্সেপশনাল একটা টিম, কিন্তু টেস্টে ওদের একটা ল্যাকিং তো আছেই। ওটার মধ্যে ওরা যে বিলিফটা দেখালো, আর প্লেয়ারগুলো আই থিঙ্ক প্লেয়ারগুলো দে ওয়ার ভেরি রিয়েল, যে ওরা আই এম শিওর যারা মেয়ার্স বনার ওরা বুঝছে যে হয়তো যখন এনার টিম যেখানে রস্টন চেজ হোল্ডার ফেরত আসবে তখন ওদের টিমে ঢুকতে কঠিন, অ্যান্ড ওরা জানে যে ওরা এই সিরিজটা ওদের জন্য খুবই ক্রুশাল, যে এই সিরিজ ওরা ভালো না খেললে ওরা কখনো একদম ফুল স্ট্রেন্থ টিমে কনসিডার হবে না, এন্ড দে রেজ দেয়ার হ্যান্ড। আমরা আই থিঙ্ক 2008-9 যখন আমরা ওয়েস্ট ইন্ডিজের যে খুব ডিপ্লিটেড একটা টিমকে হারালাম আমাদের ফার্স্ট ফরেন টেস্ট সিরিজ উইনে, সাকিব ক্যাপ্টেন ছিলেন, মাশরাফি ইনজুর্ড হওয়ার পর, ওই সিরিজটাও এরকমই একটা টিম ছিল, ওই টিম থেকে জাস্ট একজন সার্ভাইভ করছিল, এই কিমার রোচ, এন্ড ও এতদিন খেলে গেল বিকজ হি ওয়াজ দ্য অনলি ওয়ান হু লুকড হাংরি, বাকি প্লেয়ার গুলা সব দে ফেল অ্যাওয়ে। তো ওইরকম আমার মনে হয় এই টিমটা ডিসিমিলারলি এই টিমটা ওর হাংরি, আর ওরা একটা এশিয়াতে এসে ফরেন কন্ডিশন, ওরা আগেনস্ট এভরিথিং, মানে দ্য আলটিমেট আন্ডারডগ স্টোরি আমরা আসলে উইটনেস করলাম, আর আনফর্চুনেটলি উই ওয়ার এট দ্য রিসিভিং এন্ড, বাট ফ্রম এনি নন বাংলাদেশি ক্রিকেট ফ্যান দিস ওয়াজ অ্যামেজিং টু ওয়াচ, আই উড সে, মানে এক্সেপশনাল, মানে ইনসেইন স্টাফ আসলে। এখনো মনে পড়ে সেই সিরিজে খুব সম্ভবত কিমার রোচ ডেবিউ করেছিল, অ্যান্ড তার মধ্যে তখন তেমন কনসিস্টেন্সি ছিল না, সে কয়েকটা ওভার করে হারায় যেত, কিন্তু হি কেপ্ট ট্রাইং, হি কেপ্ট কামিং ইন, রানিং ইন, কেপ্ট পেগিং এট দ্য ব্যাটসম্যান। আসলে একটা স্কিলফুল বোলার ইন দ্য মেকিং তখনই তারা ধরতে পেরেছে। যে স্কোয়াডে কিন্তু বেশ কিছু ট্যালেন্টেড প্লেয়ার ছিল, যদিও ইনএক্সপিরিয়েন্স, বাট ওই স্কোয়াড থেকে অ্যাজ ইউ রাইটলি পয়েন্টেড আউট যে কিমার রোচ এভাবে বের হতে আসতে পেরেছে বিকজ হি ওয়াজ হাংরি, হি কেপ্ট ট্রাইং। And জিনিসটা আসলে it's very wonderful to see him as this experienced bowler who's leading the pack whenever he's playing. তার সাথে সাথে অফকোর্স যদি ওয়েস্ট ইন্ডিজের কথা যেহেতু আছি, তার সাথে সাথে জাস্ট বলতে হবে যে ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের থেকে ডেফিনেটলি এটা হয়তো বলা যায় যে বাংলাদেশি ব্যাটসম্যানরা বা বাংলাদেশ অ্যাজ আ টিম অ্যাজ আ হোল তাদেরকে আন্ডার এস্টিমেট করেছে, কারণ আমরা ফ্যানরাও হয়তো কিছুটা হলো তাদেরকে আন্ডার এস্টিমেট করেছি। রাকিম কর্নওয়ালকে যতবার আমি দেখেছি ইন্টারন্যাশনাল ক্রিকেটে, এমনকি সিপিএলেও, সে একটা বেশ স্কিলফুল বোলার হলেও তার অ্যাকিউরেসির উপর সে ডিপেন্ডেন্ট, যে কিন্তু র্যাঙ্ক টার্নার না। আর সেম গোজ প্রিটি মাচ দ্য সেম ফর জেমস ওয়ার্কিনকে তো মানে ওইভাবে ইন্টারন্যাশনাল লেভেলে দেখাও যায় না এর আগে। সো ইটস রিয়েলি ইমপ্রেসিভ আমি মনে করি যেই পারফরমেন্স এরা দুজন দেখাতে পেরেছে, স্পেশালি এই লেভেলে এগেনস্ট এ টিম দ্যাটস সিগনিফিকেন্টলি স্ট্রঙ্গার অ্যান্ড সর্ট অফ বেটার দেন দে এভার ওয়ার অ্যাট প্লেইং স্পিন, ওইভাবে যদি বলি। হ্যাঁ, অফকোর্স আমার মানে ফুল ক্রেডিট এখানে কর্নওয়াল আর ওয়ারিকেনের। আর আমরা দেখছিলাম যে বোলিং এন্ড পার্টনারশিপের কোয়েশ্চেন, আবার যে ফার্স্ট টেস্টে ওয়ারিকেন ওয়াজ এক্সেপশনাল, খুব ভালো খেলছে। সেকেন্ড টেস্টে ফার্স্ট ইনিংসে ওয়ারিকেনের কিছু প্রবলেমস, আই থিঙ্ক অনেক ইনঅ্যাকুরেটি ছিল, এটা হতেই পারে আউট অফ রিদম একটা বলবে, বাট তখন কর্নওয়াল স্টেপ ইউনো। তো সব দিক দিয়েই আমার মনে হয় দুইজনই ব্রিলিয়েন্ট, ওদের দুইজন মানে বোঝা যাচ্ছিল যে মানে দে নো হোয়াট টু ডু। আর এটা খুব ক্লাসিক একটা কম্বিনেশন ওয়েস্ট ইন্ডিজ প্লে করে, যে একটা রাইট আর্ম স্পিনার, একটা লেফট আর্ম স্পিনার, একটা রাইট আর্ম স্পিনার, একটা লেফট আর্ম স্পিনার, মানে সব মানে আই উড সে যে খুব ওল্ড স্কুল কাইন্ড অফ টেস্ট স্ট্র্যাটেজি যেটা ওরা এমপ্লয় করছে, যে একটা রাইট আর্ম স্পিনার থাকবে, ওর একটা ব্যাট থাকবে, একটা লেফট আর্ম স্পিনার থাকলে ওর একটা ফার্স্ট স্লিপ থাকবে, খুব স্মার্ট আই উড সে। আর প্লেয়াররাও বাট যতই স্ট্র্যাটেজি করুক প্লেয়ারদের দে হ্যাভ টু পারফর্ম, এন্ড দে ডিড, মানে ওদেরকে যেই এরিয়াতে দেওয়ার কথা ওরা ওদের স্ট্রেংথ হিসাবে ইউজ করছে, টপ নচ খুবই এক্সিকিউশন। হ্যাঁ ডেফিনেটলি। আর লাস্টলি যে প্রসঙ্গটা আমরা আগেও একটু রেজ করছিলাম, সেটা হচ্ছে যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের জন্য তাহলে কীরকম একটা সিচুয়েশন দাঁড়ালো, মানে তাদেরকে নিয়ে যদি এখন মানে আসলে আমি জানি যে আমরা সবাই ডিসঅ্যাপয়েন্টমেন্ট এক্সপ্রেস করছি, বাট তোমার যদি তাদের পুরো জিনিসটা নিয়ে কিছু সাম আপ করে বলার থাকে। আই উড সে হ্যাঁ, আমরা আই থিঙ্ক পুরো পডকাস্টে আসলে কি হয়ে গেছে ওইটা নিয়ে আমরা কি ফেলিয়ার ওটা তো কথা বললামই। গোয়িং টু দ্য ফিউচার কয়েকটা জিনিস আমরা মমিনুলকে নিয়ে অনেক করলাম, ক্রিটিসাইজ করলাম, কিন্তু গোয়িং ফরওয়ার্ড আই থিঙ্ক সাকিব আসলে সাকিবকে ক্যাপ্টেন বানানো উচিত। আমরা তামিম আর মুশফিক নিয়ে কথা বলছি, তামিম ঠিক আছে, তামিম আমরা এখনো শিওর না ফুললি ইফ ইজ ক্যাপ্টেন্সি মেটেরিয়াল, সে মাত্র ওডিআই ক্যাপ্টেন্সি নিয়েছে, আর he's not faced any real challenge since becoming full captain. মুশফিক আমার to be honest আমি একটু disappointed। মুশফিক এই পুরা নন সাকিব টাইমটায় মুশফিক নিউ যে বাংলাদেশে একটা দরকার, একটা লিডার দরকার, and he consistently declining to be captain.
এন্ড ঠিক আছে একটা প্লেয়ারের নিজের প্রেশার হতে পারে, হি মে হ্যাভ হিজ ওন নিডস, বাট অ্যাট আ পয়েন্ট ওয়েন ইউ যখন তুমি মানে যখন সে এত বছর খেলে ফেলছে বাংলাদেশে, অ্যাট আ পয়েন্ট হি নিডেড টু স্টেপ আপ, এন্ড ইটস আনফরচুনেট দ্যাট হি ডিড। I'm sure there was a point where team management must have offered it to Mushfiq first before Mominul, আর Mushfiq consistently publicly বলে গেছে যে আমি ক্যাপ্টেন হতে চাই, আমি ক্যাপ্টেন হতে চাই। তো এটা আমার মনে হয় প্রবলেম। তো ক্যাপ্টেন্সি না চেলেও আমরা যদি একটু ছোট করে অ্যাড করি, ক্যাপ্টেন্সি না চেলেও সে যে মমিনুল হককে যতটা সাপোর্ট করতে পারতো অ্যাজ আ ব্যাটসম্যান, অ্যাজ আ ফর্মার ক্যাপ্টেন, অ্যাজ দ্য মোস্ট এক্সপিরিয়েন্সড প্লেয়ার ইন দ্য টিম, সে যতটা মমিনুল হককে সাপোর্ট করতে পারতো সে একদমই আমার ওপিনিয়নে ততটা করেনি। অ্যান্ড ইভেন অ্যাজ আ ব্যাটসম্যান মুশফিকুর রহিমের থেকে আমরা যে এক্সপিরিয়েন্সের এক্সাম্পলটা এক্সপেক্ট করি সেটা হয়তো আমরা দেখতে পারিনি। অবশ্যই অবশ্যই আমরা যদি চিন্তা করি এই সিরিজে আই থিঙ্ক প্রিটি মাচ 90% ফ্যানস অর ইভেন ক্রিটিক্স, এক্সপার্টস, কমেন্টেটর সবাই এক্সপেক্ট করেছে যে মুশফিক একটা বড় ইনিংস তো খেলবেই, একটা 100 তো করবে, কিন্তু কিচ্ছু না। প্রতিবার ও যখনই হয়তো ফার্স্ট ইনিংস আসছে যখন বাংলাদেশের অবস্থা অত খারাপ ছিল না, বা পরে সিন্স দেন বাংলাদেশের অবস্থা খারাপ অবস্থায় আসছে, আর কোনোবারই সে পারফর্ম করতে পারে। হ্যাঁ ঠিক আছে, ওয়ারিক এন্ড রাকিম কর্নওয়াল ভালো বোলিং করছিল, স্পিন হচ্ছিল, এই সেই, বাট মুশফিক মানে হিজ এট আ পয়েন্ট যে এগুলা আর এক্সকিউজ হয়ে দাঁড়াতে পারে না, মানে তার এগুলা ট্যাকল করা শিখতে হবে। সে কোনো দিকেই রইলো না আর কি, যে সে হতে পারতো যে একটা পূজারা স্টাইল ইনিংস খেললো যে সে 90 বল খেলে 10 করলো, সেটাও করলো না, বা সে একটা কুইক ফায়ার 50 বলে 30 করলো, বাংলাদেশ টিমকে একটু এগিয়ে নিল টার্গেট, কোনো দিক দিয়ে করলো। সে একটা মাঝে মাঝে রয়ে গেল, 20-25 বল খেললো, আউট হয়ে গেল, টিম আরো ট্রাবলে। তো হ্যাঁ আমার আই থিঙ্ক আমার ওয়ান অফ দ্য বিগেস্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট এই সিরিজ উড বি মুশফিক। আমার অনেক এক্সপেকটেশন ছিল তার উপর, এন্ড একটা প্লেয়ার যে খুবই কেপেবল, আই ডোন্ট থিঙ্ক মানে টেক্সট বুকে একটাও শট আছে যেটা খেলতে পারে না মুশফিক, কিন্তু তার শট সিলেকশন এন্ড আই অনেস্টলি থিঙ্ক হিজ সিরিজ ওয়াজ সামড আপ বাই দ্যাট রিভার্স সুইপ ডিসমিসাল। যে একটা প্লেয়ার যে এত বছর খেললো, টিমের এই অবস্থা, সে নিজে সেট, সে একটা রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হলো, মানে মানে ওইটা আসলে ওইটা সহ্যই হয় না আর কি ওইটা দেখে, টু বি অনেস্ট। আর কোচের কথায় যেহেতু একবার এসেছিলামই, আমার এখনো মনে পড়ে সাউথ আফ্রিকায় গিয়ে বাংলাদেশের যখন একটা ট্যুর ওয়াশ হলো, বেশ খারাপ অবস্থা, হাথুরুয়া সিংকে একদম গ্রিল করে দিল বাংলাদেশ মিডিয়া, অ্যান্ড হয়তো রাইটফুলি সো। হ্যাঁ, ইভেন দো সাউথ আফ্রিকায় গিয়ে কয়জনই ম্যাচ জিততে পারে, সিরিজ জেতা তো দূরের কথা, কয়জনই ম্যাচ জিততে পারে, তারপর ইটস রাইট যে তখনকার এক্সপিরিয়েন্স বাংলাদেশ টিম ওখানে কীভাবে খারাপ করবে। আমার সিরিয়াসলি মনে হয় সেই হিসাবে যদিও ফ্যান্সরা একভাবে জিনিসটাকে দেখছে, একভাবে জিনিসটাকে ট্রিট করছে, রাসেল ডমিঙ্গো স্টিল হ্যাজ ইট ভেরি ইজি, বিকজ আমি দেখি না মিডিয়াকে তাকে ডাইরেক্টলি কোয়েশ্চেন করতে, আমি দেখি না মিডিয়াকে তাকে ডাইরেক্টলি প্রেশারে ফেলতে, আমি এখনও দেখি সে প্রেস কনফারেন্সে খুব হালকাভাবে ইজিভাবে পার পেয়ে যাচ্ছে, বিকজ তার উপর আসল প্রেশারটা পড়ছে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেই প্রেশারটা মমিনুল হক ফেস করছে, যেই প্রেশারটা তামিম ইকবাল বা মুশফিকুর রহিম ফেস করছে, এমনকি ইভেন সাকিব আল হাসানও ফেস করছে, সে কেন তার অ্যাবসেন্সকে যেভাবে কোয়েশ্চেন করা হচ্ছে ফ্রম টাইম টু টাইম, আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা যারা ইনভলভ, এমনকি প্রেসিডেন্ট যেরকম প্রেশার ফেস করছে, সেটা আমি তার 50% প্রেশারও রাসেল ডমিংয়ের উপর দেখছি না অনেস্টলি। ওটিস গিবসন তো অনেক পরে আসে, রাসেল ডমিংয়ের উপর আমি এই প্রেশারটা একদমই দেখছি না। হ্যাঁ সহমত অনেস্টলি। রাসেল ডমিঙ্গো আমার আই উড সে নিশ সার্কেলস আমরা যেমন অনেক কথা বলছি ডমিঙ্গো নিয়ে, বাট আমার মনে হয় দ্য লেম্যান ক্রিকেট ফ্যান আসলে এটা নিয়ে চিন্তাই করছে। রাসেল ডমিঙ্গো এমনই, সে মিডিয়ার বাইরে থাকে, সে কোনো কমেন্ট করে না, সে কোনো প্রমিস করে না, তার কোনো প্রেজেন্সই নাই। এখন সে কি এটা ইচ্ছা করে নাকি ইফ দ্যাটস জাস্ট হাউ হি ইজ, ওটা আমরা জানি না। এখন একটা মানুষ যার প্রেজেন্সই নাই তাকে অ্যাটাকও শেষেই করে, কারণ আমরা তাকে চিনিই না। মানে সে আমাদের যে আগে হাথুরুয়া সিংহা খুবই আউটস্পোকেন ছিল, ড্যাভ ওয়াটমোর আইকনিক আমাদের কোচ, সে বাংলাদেশে মানে বাংলাদেশই তাকে ধরা হয়, তাকে কোয়েশ্চেন করা হতো। কিন্তু মানে ডমিঙ্গো এমন একটা কোচ যে হি সো ইনভিজিবল, যে মানে উইচ ইজ অবভিয়াসলি আ প্রবলেম, কারণ তার ওই প্রেজেন্সটাই নাই যে একটা টিমকে যে সে স্ট্রিক্ট হবে, হবে, যেটা হাথুরুয়া সিংহার অনেক ক্রিটিসিজমও ফেস করতো তার স্ট্রিক্টনেস দিয়ে, কিন্তু ডমিঙ্গোর ওটা নাই। আর যেহেতু তার প্রেজেন্সও নাই, তাকে অ্যাটাকও করা হচ্ছে। তো হ্যাঁ অবশ্যই ডমিঙ্গোর তো ফল্ট আছে। এখন দ্য আদার আর্গুমেন্ট ইজ ডমিঙ্গো কি শুধু একটা পাপেট নাকি, যে আসলে কি ওর হতে পারে যে ডমিঙ্গোকে এতই একটা উইক একটা অথরিটেটিভ ফিগারকে নেওয়া হচ্ছে যাতে সিলেক্টরস এন্ড দ্য ম্যানেজমেন্ট এন্ড দ্য প্রেসিডেন্ট দে ক্যান পুল দ্য স্ট্রিংস। ইফ দ্যাটস দ্য কেস ওটা আলাদা কথা, কিন্তু অ্যাট দিস পয়েন্ট আসলে ডমিঙ্গোকে
টু বি অনেস্ট ওকে করা হচ্ছে না, অ্যাটাক করা হচ্ছে না, ওয়েরাজ সে একটা হেড কোচ একটা ইন্টারন্যাশনাল টেস্ট টিমে, অবশ্যই তাকেই গ্রিল করা উচিত, মানে ক্যাপ্টেনের সাথে তাকেই গ্রিল করা উচিত। তার একটা টেন্ডেন্সিও আছে যে হি ডাজন্ট ফেস দ্য ফায়ার। আমি তাকে অনেক কমই দেখেছি যে খুব বড় লসের পর যে ডমিঙ্গো এসে বলছে যে আচ্ছা আমি রেসপন্সিবিলিটি নিই, ওটা আমি খুব কমই দেখি, আই ডোন্ট থিংক আমি কখনোই দেখেছি। তো এটা একটা প্রবলেম, আর হ্যাঁ তার জন্যই হয়তো সে হয়তো একটু পার পেয়ে যাচ্ছে। সোজা কথায় আমি মনে করি না যে কোচ অথবা টিম সিলেকশনে মানে সিলেকশন কমিটির কারোই এখানে সহজে পার পাওয়া উচিত। মেবি আব্দুল রাজ্জাকের পার পাওয়া উচিত, কারণ সে মাত্র জয়েন করেছে আর হয়তো তার এখানে কোনো হাত ছিল না হয়তো, বাট বাকিদের আমি মনে করি যে সবারই এখানে কিছু না কিছু সিরিয়াস কোয়েশ্চেনে অ্যান্সার দিতে হবে, কারণ এভাবে আসলে যদি তারা পার পেয়ে যায়, there is only so much blame we can put on the players, there is only so much expectations we can have from the players যদি তারা এভাবে সব কিছু থেকে এত ইজিলি পার পেয়ে যায়। কারণ the fact of the matter is Gordon Greenidge, Dave Watmore, Hathurus Singh, and maybe to a certain extent Stuart Law, these people weren't just coaches, they were revolutionists in Bangladesh cricket. And তাদের থেকে যখন আমরা এত কিছু পেয়েছি সেম স্যালারিতে সেম রেসপন্সিবিলিটিতে, আমরা একটা বেয়ার মিনিমাম তো রাসেল ডমিঙ্গোর থেকেও এক্সপেক্ট করতে পারবো, করা তো আমাদের উচিত। সো এখানে আমার জাস্ট এটাই আমি অ্যাড করতে চাইলাম যে যেটা তুমি রাইটফুলি বললে, তাদের উপরই প্রেশারটা থাকা উচিত, অ্যান্ড তাদেরকে এরকম কেসের রেসপন্সিবিলিটি অনেকটা নেওয়া উচিত। এখন বিফোর উই মুভ আহেড, জাস্ট ফিনিশিংয়ে আমি একটা জিনিস জাস্ট তোমার থেকে এখন জানতে চাই, রিয়েলিস্টিকলি স্পিকিং আমরা অফকোর্স অনেক কিছুই করতে পারবো, অনেক কিছু করারই প্রসপেক্ট আছে, অনেক কিছু করার দরকার আছে, বাট রিয়েলিস্টিকলি স্পিকিং এখান থেকে টেস্ট ক্রিকেটে ইমপ্রুভ করার জন্য বাংলাদেশের কি করা উচিত? রিয়েলিস্টিকলি স্পিকিং ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের টেস্ট ক্রিকেটে, ক্রিকেট অ্যাজ আ হোল, বাট দ্য লঙ্গার দ্য ফরম্যাট দ্য মোর ইম্পর্টেন্ট ইট ইজ ক্যাপ্টেন্সি। এখন আমাদের হয় মমিনুলকে খুব মিরাকুলাসলি ট্রান্সফর্ম করতে হবে, বাট আই ডোন্ট থিঙ্ক সে বাই নেচার ওরকম অ্যাটাকিং একটা মানুষ যে তাকে অ্যাটাকিং ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হবে। হয় তাকে ওটা বানাতে হবে, বা তাকে ও যেই জাল নিয়ে ভয় পাচ্ছে ওইটা তাকে সত্যি দিতে হবে যে দেখো উই বিলিভ ইন ইউ, তুমি আমাদের লং টার্ম ক্যাপ্টেন, তুমি হ্যাভ লিড দ্য টিম উইথ ফ্রিডম। কোনো একটা কিছু করতে হবে, হয় তাকে বদলাতে হবে বা তার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, কিছু একটা করতে হবে। অন দ্য সেকেন্ড ফ্রন্ট আমাদের এই যে ব্যাটসম্যান গুলো আছে এদের ডেফিনেটলি একটা প্রবলেম হবে। আমাদের বাংলাদেশ এমন কোনো লাক্সারিয়াস টিম না যে আমরা আমাদের সিনিয়র প্লেয়ার্সদেরকে মানে বাদ দিতে পারবো। তো এই মুশফিক আমি অবভিয়াসলি ওরা আরো 5-6 বছর যতদিন ওনারা চায় ওনারা খেলবে, অফকোর্স এদের থেকে বেটার অপশন নাই আমাদের। কিন্তু আমরা যে ইয়াং প্লেয়ার গুলো এনেছি, এই শান্ত, এদেরকে চেঞ্জ করতে হবে। শান্ত ঠিক আছে অনেকই খুবই ট্যালেন্টেড একটা প্লেয়ার, আমি ফুললি ইনভেস্টেড যে সে একদিন হয়তো খেলবে, বাংলাদেশের জন্য ভালোই খেলবে, বাট আই ডোন্ট নো সে এখনই টেস্ট ম্যাচ মেটেরিয়াল নাকি। এখন ঠিক আছে ওকে আমরা টি-20 তে খেলাতে পারি, ভাই তুমি 10 বলও যদি খেলো 20 রান করে আসো, ঠিক আছে তুমি 20 রান, আমরা যদি 150 করি দ্যাটস স্টিল 20 আউট অফ দ্য 150 ইজ নট ব্যাড, ভালো করছে। কিন্তু টেস্টে আসলে আই ডোন্ট থিংক শান্তস রেডি। তো ওইখানে একটা প্রপার যাদের এফসি রেকর্ড ভালো, ফার্স্ট ক্লাস রেকর্ড ভালো, আমাদের ইয়াসির আলী ছিল, এবার সাইফ হাসানকে যদি আমরা জেনুইনলি বিলিভ করি যে তাকে ফিউচারের জন্য গ্রুম করা হচ্ছে, তাহলে তাকে চান্স দিতে হবে। ওরা ভালো খেলুক খারাপ খেলুক, বাট একটা প্লেয়ার টেস্ট ম্যাচ মেটেরিয়াল নাকি এটা আইডেন্টিফাই করতে হবে, যাকে তাকে খেলানো যাবে না। এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে যে হ্যাঁ আমাদের ম্যাজিক্যালি হয়তো খুব ফাস্ট বোলার ফ্রেন্ডলি উইকেট হবে না, বাট আমাদের অ্যাটলিস্ট একটু ব্যালেন্স নিউট্রাল উইকেট করতে হবে, যাতে আমরা দুইটা পেসার বা হলেও খেলাতে পারি। কারণ আমরা এই ওয়ান পেসার ফর্মুলাতে অ্যাট বেস্ট বাংলাদেশে চলবে, তাও বাংলাদেশেও চলছে না, কারণ আমরা বাংলাদেশেও হারতেছি। বাইরে তো এটা ওয়ান পেসার ফর্মুলা হবেই না, কোনো দেশেই এটা হবে না। সো ওইভাবে ডেফিনেটলি এই কয়েকটা স্টেপ তো নিতেই হবে। আর অ্যাডিশনালি যদি ডমিঙ্গো বা আমি জানি না, আমাদের বোর্ড অ্যাজ উই অল নো ইজ এক্সট্রিমলি এরাটিক, মানে কোনোই ঠিক ঠিকানা নেই কে কখন আসতে যাচ্ছে বা কি রকম ডাইনামিক ডিসিশন হবে। আই ডোন্ট নো নেক্সট ফিউ ডেজে আমরা কি কোনো ডাইনামিক কিছু দেখে ফেলতেও পারি যে ডমিঙ্গো নিয়ে, যে এরকম একটা এক্সপ্লোসিভ ইন্টারভিউ ছিল রাইট আফটার। সো উই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন দেয়ার, বাট দেখি আমার মনে হয় যে এই কয়েকটা স্টেপ তো নেওয়াই উচিত, নিতে হবেই, না হলে সেম রেজাল্টই হবে, আর ইনফ্যাক্ট আরো খারাপ রেজাল্ট হবে বিদেশে। আমরা সবসময় ওই শিখতে হবে, শিক্ষা নিচ্ছি, এই কথাগুলো বারবার টেস্ট ক্রিকেটের সাথে বাংলাদেশে অ্যাসোসিয়েট করে আসছি। আর আই থিঙ্ক ফাইনালি জাস্ট টু সাম ইট আপ, আই থিঙ্ক ইটস টাইম, দিস ওয়াজন্ট আ ওয়েক আপ কল,
we could see this as a wake up slap pretty much. আমার এখনো মনে পড়ে যে আফগানিস্তানের কাছে ম্যাচ হারার পর সাকিব আল হাসান বলেছিলেন যে লজ্জা নেই, ম্যাচ হারার দুঃখ আছে সে সম্ভবত বলেছিলেন, মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে কিন্তু কোনো লজ্জা নেই এখানে। তবে আমার মনে হয় দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ফার্স্ট টাইম যে বাংলাদেশ ক্রিকেটের যারা ইনভলভ, টিম ম্যানেজমেন্ট হোক, ক্রিকেটার্স হোক, স্পেশালি এক্সপিরিয়েন্স ক্রিকেটাররা সবাই মনে করবে যে হয়তো দিস ইজ দ্য ফার্স্ট সিরিজ যেখানে ও লজ্জা ওয়ার্ডটা অ্যাসোসিয়েট করা যাবে, কারণ এই পারফরমেন্স কোনোভাবেই একটা উইকেন্ড টিমের এগেনস্টে অ্যাট হোম এক্সপেক্টেড না। এই পারফরমেন্স দিয়ে গেলে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের শুধু শিখা না, হয়তো মানে ইটস ওয়ান থিং যে না আমরা শিখেই পরীক্ষা দিব, কিন্তু ওই একই পরীক্ষা যদি আমরা ডিফারেন্ট সার্কামস্ট্যান্সেসে না পাস করতে পারি, মেবি দ্যাটস নট ফর আস, ওই পয়েন্টে রেজ হয়ে যাবে। সো জাস্ট টু সাম ইট আপ, আই ওয়ান্ট টু ফাইনালি সে যে কনগ্র্যাচুলেশনস ওয়েস্ট ইন্ডিজ, দিস ওয়াজ অ্যান অ্যামেজিং সিরিজ, কুডোস টু Phil Simmons and his men. তারা যেই পারফরমেন্স দিয়েছে অন দ্য ফিল্ড, দে ওয়ার এক্সেপশনাল। তাদের প্ল্যানস ওয়ার, আমি বলবো তাদের প্ল্যানস ওয়ার ফর দ্য মোস্ট পার্ট ভেরি সিম্পল অ্যান্ড ভেরি ওয়েল এক্সিকিউটেড। অ্যান্ড ওভারঅল কমিজারেশনস বাংলাদেশ, I'm sure everyone involved expected better, but I hope we get something better by the time the next series rolls around. So all the very best to both teams, and thank you very much Zarif bhai আজকে আমাদের এই ডিসকাশনটাতে জয়েন করার জন্য। and that's all, hope you liked a podcast, and এরপর বাংলাদেশ ক্রিকেট নিয়ে আরও যে ডিসকাশন আসবে সেগুলো শুনতে কান রাখুন বাঘের আড্ডায়। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ সো মাচ রাকিম ভাই, থ্যাংক ইউ যারা শুনছেন। এটা তো আমরা রেকর্ডিং করলাম, যখন রিলিজ হবে থ্যাংক ইউ শোনার জন্য, আর প্লিজ আপনাদের ফিডব্যাকও দিবেন যাতে আমরা ফিউচারে ওগুলো ইনকর্পোরেট করতে পারি। থ্যাংক ইউ, থ্যাংকস টু এভরিওয়ান, জেনুইনলি। গুড বাই।